হ্যালো এভরিওয়ান, আমি সৃজিতা আর আমার সঙ্গে আছে বৈশালীদি। আর আজকে আমরা নিয়ে এলাম বাংলার সাইকোলজিক্যাল পডকাস্ট কালকের থেকে বেটারের সিজন 2 এপিসোড 4 নিয়ে। আর আজকে আমাদের টপিক আমাদের সবার খুব পরিচিত স্ট্রেস, অর্থাৎ মানসিক চাপ। এই মানসিক চাপ বা স্ট্রেস আজকালকার দিনে সবারই দেখা যায়। একদম হয়তো প্রি প্রাইমারি বাচ্চা থেকে খুব বয়স্ক পর্যন্ত সবাই বলে যে জীবনে খুব স্ট্রেস চলছে। কিন্তু কি এই স্ট্রেস, আর কি থেকে হতে পারে, এবং কি থেকে এখান থেকে বের হওয়া সম্ভব, এই সবকিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমার একটা প্রশ্ন এলো এটা ডিসকাশনটা শুরু করার আগে, যে সবচেয়ে বেশি স্ট্রেস জিনিসটা কোন এজ গ্রুপ, কোনো পার্টিকুলার এজ গ্রুপ আছে যারা এক্সপিরিয়েন্স করে? স্টাডি থেকে দেখা গেছে যে 18 থেকে অর্থাৎ টিনেজ থেকে 33 পর্যন্ত, অর্থাৎ আমাদের আর্লি 30s পর্যন্ত, এই সময়টায় মানুষের মধ্যে স্ট্রেস সব থেকে বেশি থাকে। তো এরপরে আসবো স্ট্রেস কয় রকমের হয় সেইটা নিয়ে যদি একটু বলো। হ্যাঁ, মানে কয় রকমের হয়? তো 3 রকমের মেইনলি হয়: অ্যাকিউট, ক্রনিক আর এপিসোডিক। তো এবার এপিসোডিক ব্যাপারটা তো আমরা বুঝি যে টাইম টু টাইম হচ্ছে, সেই জিনিসটাকে এপিসোডিক। ক্রনিক হলো একটানা যেটা হয়েই গেছে, আর অ্যাকিউট হলো খুব স্ট্রং। এবার খুব স্ট্রং স্ট্রেস যখন আমাদের হচ্ছে, সেটা নর্মালি স্ট্রেস আমাদের একটা খুব ন্যাচারাল ব্যাপার। স্ট্রেসটা একটা আমাদের মানে একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন হলো বা একটা ডিফিকাল্ট সিচুয়েশন হলো, তখন খুব ন্যাচারালি এই ব্যাপারটা আমাদের আসে, যাতে আমাদের সেই চ্যালেঞ্জিং সিচুয়েশনটা আমরা কমব্যাট করতে পারি সেটার জন্য। এবার সেটা খুবই নর্মাল ব্যাপার, সেটা আমরা আমাদের বডি দিয়ে, আমাদের মন দিয়ে, আমাদের ইমোশন দিয়ে সেই জিনিসটাকে রুখে ধরতে চাই, সেই জিনিসটাকে ট্যাকল করতে চাই। কিন্তু এই ব্যাপারটা যদি একদিন দুদিনের ব্যাপার হয়, ইটস ওকে। কিন্তু এই ব্যাপারটা যদি একটা রেগুলার বেসিস হয়ে যায়, তখন এই জিনিসটা ক্ষতি হয়। হুম। তো সেই ব্যাপারটা নিয়ে তুমি যদি একটু বলো। এখন একটা মূল প্রশ্ন আছে যে স্ট্রেস মাত্রে কি খারাপ? আমাদের কি সবসময় একদমই স্ট্রেস হবে না এরকম একটা পজিশনের দিকে আমাদের লক্ষ্য রাখা উচিত? প্রথম কথা হচ্ছে সেটা বাস্তবে খুব একটা সম্ভব না। কারণ আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে যে যাই করি, একটা সময় কাজে যাওয়ার কিংবা কলেজে যাওয়ার, অফিসে যাওয়ার তাড়া লেগে যায়। একটা সময় হয়তো আমাদের মনে হয় যে এই কাজটা এরপরে এই কিছুক্ষণের মধ্যে কমপ্লিট করতেই হবে। তখন মনের মধ্যে একটা চাপ এসেই পড়ে, এবং সেই চাপটা সবসময় ক্ষতিকারক নয়। স্ট্রেস দু রকমের হতে পারে, ইউস্ট্রেস আর ডিস্ট্রেস। ইউস্ট্রেসের অর্থ হলো যে চাপ দৈনন্দিন জীবনে আমাদের কাজে লাগে। যেমন তুমি যদি পরীক্ষার আগে পরীক্ষা নিয়ে একটু না চিন্তিত হও, তাহলে কিন্তু তোমার পরীক্ষায় পড়ায় মন বসবে না। পরীক্ষার পড়ায় মন বসানোর জন্য কিন্তু একটা লেভেলে স্ট্রেস লাগে। এইটা হচ্ছে ইউস্ট্রেস। তাহলে ডিস্ট্রেস কোনটা? ডিস্ট্রেস হলো স্ট্রেসের এমন একটা মাত্রা যাতে আমরা কোনো কাজ স্বাভাবিকভাবে করতে পারি না। যখন পরীক্ষা নিয়ে টেনশন করতে করতে স্ট্রেস নিতে নিতে তোমাদের এতটাই বেশি চাপ হয়ে যায়, নার্ভাস ব্রেকডাউন হয়ে গেল। হ্যাঁ, বা তোমরা হয়তো তখন পড়াশোনায় মন দিতে পারছো না, বা তোমরা পরীক্ষার হলে গিয়ে ঠিকমতো উত্তরটা লিখতে পারছো না, সেইটা হয়ে যায় ডিস্ট্রেস। ঠিকই বলেছো। তার মানে কি, স্ট্রেস সবসময় নেগেটিভ নয়। স্ট্রেস কথাটা আমরা সবসময় নেগেটিভ সাথে জুড়ে থাকি, কিন্তু মজার ব্যাপার হলো স্ট্রেস অ্যাকচুয়ালি ইটস গুড ফর আস, অ্যাজ লং অ্যাজ ইটস হেল্পিং আস অ্যান্ড কিপিং আস মোটিভেটেড। তার মানে কি, স্ট্রেস থেকে আমরা মোটিভেশন পেয়ে আমরা এক্সামে বসে ঠিক করে পরীক্ষাটা দিলাম, বলে সেইটুকু অ্যামাউন্ট অফ অ্যাড্রিনালিন সিক্রেশন দরকার হয়, সেইটুকু অ্যামাউন্ট অফ আমাদের মোটিভেশন দরকার হয়, নয়তো আমরা করতেই চাই। কিন্তু এট দ্য সেম টাইম এই জিনিসটা রেগুলার বেসিসে হয়ে গেলে তখন জিনিসটা আমাদের ক্ষতি করতে থাকে। এবার অনেক রকমের এফেক্ট হয় আমাদের অ্যাকচুয়ালি। তো স্ট্রেসের কিছু, আমাদের একটা স্ট্রেস রেসপন্স বলে একটা ব্যাপার আছে। তো সেটাতে আমাদের হোল বডিতে সেটা প্রভাব ফেলে। তো যেমন আমাদের হার্ট রেট বেড়ে যায়, আমাদের এই গ্লুকোজ সিক্রেশন বেড়ে যায়, তার আমাদের ডাইজেশন একটু কমে যায়, ডাইজেস্টিভ অ্যাক্টিভিটি কমে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়, এই নানান রকমের জিনিসগুলো হতে থাকে, এগুলোকে বলে স্ট্রেস রেসপন্স। এবার আমাদের বডিতে তো অনেক রকমের এই জিনিস হয়, কিন্তু কমন কিছু সিমটমস আছে স্ট্রেসের, যেগুলো আমাদের নানান দিক থেকে সেগুলো ফিল করতে পারি। একটা হলো আমাদের ফিজিক্যালি,
একটা হলো আমাদের কগনিটিভ, হ্যাঁ, একটা ইমোশনাল, আর একটা হলো বিহেভিয়ার। এই 4 রকম ভাবে আমরা স্ট্রেসের সিমটমস পাই। এবার সেগুলো কিরকম? 1 নম্বর, ফিজিক্যাল হলে পরে আমরা অনেক রকমের মাথা ব্যথা ফিল, হেডেক। তো হেডেক, তারপর মাসেল টেনশন, একটু কোথাও মনে হচ্ছে যেন টাইট হয়ে গেছে, একটা মাসেল টাইট লাগছে, আমাদের ফেটিক হচ্ছে, ঘুম হচ্ছে না ঠিকভাবে, এগুলো হলো আমাদের ফিজিক্যাল সিমটমস। ব্যথা হয় বা মাথা ধরতে হ্যাঁ, শুরু মন করে। আনচান করে, একটা বুক ধড়ফড় করে, এই জিনিসগুলো হয়। এগুলো সমস্ত কমন ফিজিক্যাল সিমটমস অফ স্ট্রেস। এবার আমি যদি ইমোশনাল দিকটা দেখি, তাহলে সেখানে আমাদের অ্যাংজাইটি হচ্ছে, ইরিটেবিলিটি হচ্ছে, ডিপ্রেশন হচ্ছে। এবার এই ব্যাপারে আমার মনে হলো তুমি যদি এটা বলো যে অ্যাংজাইটি আর স্ট্রেসের মধ্যে ডিফারেন্সটা কি? অ্যাংজাইটি আর স্ট্রেস আমরা অনেক সময় গুলিয়ে ফেলি বা অনেক সময় কাছাকাছি ভেবে ফেলি, কিন্তু এর মধ্যে পার্থক্য আছে। অ্যাংজাইটি হলো ভবিষ্যতের কোনো ঘটনা নিয়ে, কোনো ফিউচার ইভেন্টের কোনো একটা ফলাফল আমরা যখন অ্যান্টিসিপেট করে, অর্থাৎ ধরে নিয়ে যখন সেই নিয়ে দুশ্চিন্তা করতে থাকি, সেটা হচ্ছে অ্যাংজাইটি। আর স্ট্রেস হচ্ছে এই মুহূর্তে কোনো একটা সমস্যা হয়েছে, সেইখান থেকে কি করে বেরোবো সেইটা বুঝতে পারছি না, সেইটা হচ্ছে স্ট্রেস। একটা উদাহরণ দিয়ে বোঝাই, এই যেরকম বর্ষাকালের সময় আমি যদি বাড়ির বাইরে থাকি, তখন যদি প্রচন্ড বৃষ্টি পড়ে আর আমার কাছে যদি ছাতা না থাকে, তাহলে আমার যদি মনে হয় যে আমায় কি আমি কি করে বাড়ি ফিরবো, হয়তো বাড়ি ফেরার কোনো বাস পাচ্ছি না বা বাড়ি ফিরতে খুব লেট হয়ে যাচ্ছে, বাড়ির সামনে খুব জল জমে থাকছে, সেইটা হলো স্ট্রেস। কারণ সেখানে এই মুহূর্তে কি সমস্যা হচ্ছে সেই নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি। একদম। এরপর আসছে অ্যাংজাইটিতে। সেই সময় যদি আমি ভাবতে থাকি যে এই বৃষ্টিতে হয়তো আমি ভিজে গেলাম, ভিজে আমার ঠান্ডা লেগে যাবে, এবং তাতে কালকে আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে, সেইটা আমি করতে পারবো না। তাহলে ফিউচারে কালকে আমার জ্বর হবে কিনা, কালকে আমার কাজে ব্যাঘাত হবে কিনা, এইরকম একটা প্রবাবিলিটির ব্যাপার নিয়ে আমি এই টেনশন করছি। তাই সেইটা হয়ে যাচ্ছে অ্যাংজাইটি। খুব সুন্দর করে বোঝালে জিনিসটা সৃজিতা। তাহলে আমি তোমাকে আরেকটা জিনিস নিয়ে বলতে বলবো, স্ট্রেস আর ফিয়ার, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা তুমি বলতে পারবে? এটা নিয়েও অনেকে অ্যাকচুয়ালি আরেকটা জিনিস আছে যেটা নিয়ে অনেকেই বুঝতে পারে না ডিফারেন্সটা। তো তাই যেটা হলো স্ট্রেস আর ফিয়ার। তো এই ভয় আর স্ট্রেস, এই দুটোর মধ্যে, কিংবা জানি না ফোবিয়াকে এখানে আনবো কিনা, ফিয়ার আর স্ট্রেসটা আমি বলবো, এই দুটোর মধ্যে কি পার্থক্য কোনো আছে? হ্যাঁ, কিছু তো অবশ্যই পার্থক্য আছে। fear বলতে কোনো একটা অবজেক্টের প্রতি আমাদের কোনো ভয়, যেখান থেকে আমরা কোনো থ্রেট ফিল করছি, যেখান থেকে আমাদের কোনো একটা মনে হচ্ছে ক্ষতি হতে পারে, সেইটা। স্ট্রেস মানে যেটা এই মুহূর্তে আমাদের দৈনন্দিন জীবনে চাপ তৈরি করছে। এবার ভয় জিনিসটা অনেক সময় অনেকটা বেশি মাত্রায় হতে পারে, আর সেটা এই মুহূর্তে কোনো সমস্যা তৈরি করছে, সেই রকম ক্ষেত্রে হতে পারে। তো এই একটা পার্থক্য দেখা যায়। এবার আসি, যে বলছিলে ফোবিয়াটা ধরা যায় কিনা, সেক্ষেত্রে আমি একটা উদাহরণ দিতে চাই, এক্সাম স্ট্রেস আর এক্সাম ফোবিয়া। আমরা এই দুটো টার্মই অনেকটা শুনে থাকতে পারি অনেকে। এক্সাম ফোবিয়া হলো, হয়তো আমাদের মধ্যে অনেকে এক্সামের সময়, পরীক্ষার সময় এতটাই ভয় পাই, হয়তো আমাদের এতটাই হাত পা কাঁপতে থাকে, যে আমরা পরীক্ষার আগে হয়তো প্রচন্ড টেনশনে পড়ে যাই, প্রচন্ড হয়তো পড়ার মনে থাকছে না, জানা পড়া ভুলে যাচ্ছি, হয়তো আমাদের মনে হচ্ছে আর কোনোদিন পরীক্ষা করবো না, আর কোনোদিন পড়াশোনা করবো না, কেন এই কোর্সে ভর্তি হলাম। এই যে যখন অহেতুক চিন্তা ভাবনাগুলো, অহেতুক একটা ভয়, ইরেশনাল ফিয়ার যেটাকে বলে। হ্যাঁ, সেইটা যখন আমাদের মধ্যে আসছে, সেইটা হচ্ছে এক্সাম ফোবিয়া। আর মানে যে কোনো ফোবিয়াই ইনফ্যাক্ট ইরেশনাল ফিয়ার, তাই না? হ্যাঁ, লজিক্যালি আমাদের সেখান থেকে যতটা ভয় আসার, যতটা ভয় লাগার কথা, যতটা ভয় পাওয়া আমাদের পক্ষে সেফ, আমাদের সেফটির জন্য দরকার, তার থেকে বেশি ভয় পেয়ে যাওয়া। খুব সহজ করে যদি আমি বলি, এবারে প্রশ্ন হচ্ছে স্ট্রেস জিনিসটা আমাদের মধ্যে এলো। যদি আমরা মানুষের বা যে কোনো প্রাণীরই, যে কোনো ম্যামালের ইভলিউশন হিসেবে দেখতে চাই, তাহলে দেখতে পাবো যে আমাদের অভিযোজনের সময় স্ট্রেস জিনিসটা আমাদের সার্ভাইভালের জন্য, আমাদের প্রত্যেক দিনের বেঁচে থাকার জন্য একটা অপরিহার্য অঙ্গ ছিল। যেরকম স্ট্রেসের যে আমরা এই উদাহরণগুলো শুনলাম, যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, অর্থাৎ আমাদের যে যে পাকতন্ত্র, সেটা কাজ করা অনেকটা কমিয়ে দেয়, আমাদের যে হাতে পায়ে অনেকটা বেশি এনার্জি চলে আসে, এইগুলো অনেক ক্ষেত্রেই স্ট্রেস রেসপন্সের সঙ্গে জড়িত। যদি আমাদের সামনে একটা বাঘ চলে আসে, তাহলে আমাদের কিন্তু তখন
তখন রেগুলার যে ঘটনাগুলো আমাদের হয়, যেরকম এই যে খাবার হজম করা, তাতে কিন্তু আমাদের বেশি এনার্জি ক্ষয় করলে চলবে না, সেই সময় আমাদের পালাতে হবে। তাই সেই সময় আমাদের মধ্যে বেশি এনার্জি থাকতে হবে। তার মানে সোজা কথা বলবো ওটা একটা এসওএস সিস্টেম, দেখুন বডির একটা ইনবিল্ট এসওএস সিস্টেম, যেটা হলো আমাদের ফাইট অর ফ্লাইট রেসপন্স। আচ্ছা, তাহলে আমি যদি ব্যাক টু আবার সেই পুরোনো সিমটমসে চলে আসি, তাহলে আমরা ডিসকাস করলাম হলো ফিজিক্যাল আর ইমোশনাল। তো তারপরে কগনিটিভ আছে আর বিহেভিয়ারাল আছে। তো কগনিটিভের মধ্যে আমাদের যেগুলো আছে সেটা হলো আমাদের কনসেন্ট্রেট করতে অসুবিধা হয়। তাহলে স্ট্রেস যখন আমাদের হচ্ছে, তাহলে এটা আমাদের বুঝতে হবে যে আমাদের তখন কগনিশনের প্রবলেম হয়, আর আমাদের নানান রকমের চিন্তাধারা মাথার মধ্যে ঘুরতে থাকে। তো এই একটা জিনিস। আর হলো বিহেভিয়ারের মধ্যে অনেক রকমের জিনিস, যেমন ওভার ইটিং, কেউ বেশি খেতে থাকে, হ্যাঁ, উইথড্রয়াল হয়, আর নয়তো হয় হলো সাবস্টেন্স অ্যাবিউজ, অ্যালকোহল বা ড্রাগ। এইগুলো এইগুলো আমাদের হলো কমন সিমটম, যেগুলো স্ট্রেসের জন্য হয়। এবার এই স্ট্রেসের ক্ষেত্রে একটা ফ্যাক্টর আছে, যে স্ট্রেসের অর্থাৎ কোন কোন জিনিস আমাদের স্ট্রেস উদ্দীপনা করতে সাহায্য করে, অর্থাৎ কোন কোন জিনিসের থেকে আমাদের মধ্যে স্ট্রেস তৈরি হয়, সেটা দুরকম ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্টারনাল স্ট্রেস, অর্থাৎ আমাদের মধ্যেকার কোনো স্ট্রেস, অর্থাৎ আমাদের হয়তো কোনো আহ, আমাদের হয়তো কোনো রকম একটা ভুল পারসেপশন, বা আমাদের হয়তো অহেতুক কোনো কিছু নিয়ে চাপ, বা আমাদের হয়তো নিজস্ব কোনো ডেডলাইন যেটা হয়তো না মিট করলেও চলে, কিন্তু আমাদের মনের মধ্যে একটা বেশি এক্সপেকটেশন করে রাখছে। আরেকটা হচ্ছে এক্সটার্নাল স্ট্রেসর, অর্থাৎ বাইরের কোনো কিছু নিয়ে আমাদের মধ্যে চাপ তৈরি করা। যেমন এই মুহূর্তে হয়তো আমাদের কাজের ক্ষেত্রে প্রচন্ড চাপ আছে, হয়তো আমাদের কাজে যে সুপিরিয়র সে আমাদের খুব চাপ দিচ্ছে, কিংবা হয়তো আমাদের পরীক্ষার ডেডলাইন খুব কাছাকাছি চলে এসেছে, সেইটা হচ্ছে এক্সটার্নাল স্ট্রেসর। এবার আমি আরেকটা জিনিস মাথায় এলো, যে স্ট্রেস আর অ্যাংজাইটির সঙ্গে ডিপ্রেশন কি কোনো রকম ভাবে জড়িত? ডিপ্রেশনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ডিপ্রেশন হলো, যদি আমরা এক কথায় বলতে চাই, যে হতাশা, অর্থাৎ এমন কোনো ঘটনা যেটা হয়তো হয়ে গেছে, যেটা হয়তো আমাদের হাতের বাইরে ছিল, সেইটা নিয়ে, কিংবা আমাদের জীবনটা যে মুহূর্তে এসে যে মোড়ে এসে দাঁড়িয়েছে সেই নিয়ে আমাদের কিছুটা আহ, মেনে নিতে না পারা, সেইখান থেকে ডিপ্রেশনটা আসতে পারে। তাই ক্রনিক স্ট্রেস থেকে অনেক সময় ডিপ্রেশন আসতে পারে। কারণ ক্রনিক স্ট্রেস যখন আমাদের মধ্যে চলে, তখন আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যে ক্রিয়েটিভিটি, আমাদের যে থিঙ্কিং ক্যাপাসিটি, সেটা অনেকটা কমে যায়। তাই সেখান থেকে ডিপ্রেশন আসতে পারে। আর ডিপ্রেশনের সময় যেহেতু যে এমনিতে ডিপ্রেসড, সে যেহেতু কোনো কাজ করতে সেরকম এনার্জি পায় না, তাই আমরা বলতে পারি যে ডিপ্রেশনের সময়ও হয়তো কোনো কাজ করতে গেলে কিছুটা স্ট্রেস ফিল হতে পারে। ডিপ্রেশন তাছাড়া উইথড্রয়ালটাও হয়, সোশ্যাল উইথড্রয়াল যেটাকে বলে, যে আমরা লোকজনের সাথে মেলামেশা করতে চাই না, একা হয়, একাকিত্ব পছন্দ করি, আমরা মানে নিজেকে অনেকটা গুটিয়ে ফেলি। এই যে আমাদের বিহেভিয়ারাল চেঞ্জেস গুলো হচ্ছে, এটাও খুব অ্যাফেক্টেড হয় স্ট্রেস। একদম। এছাড়া আর কি কি হয় আমরা, মানে বিশেষ করে এই যে পিটিএসডি কথাটা আছে, পিটিএসডি এটার সঙ্গে মানে স্ট্রেসের মানে কোন সিচুয়েশনে এই জিনিসটা হয়? পিটিএসডি ফুল ফর্ম হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, অর্থাৎ কোনো ট্রমাটিক কোনো ঘটনা ঘটলে তারপরেই স্ট্রেসটা হয়। এবার ট্রমাটিক কোনো ঘটনা বলতে আমরা কি বলতে পারি? ট্রমা হচ্ছে আমাদের এমন কোনো ঘটনা হয়তো আমাদের জীবনে ঘটলো, যেটা সামনে তো আমাদের মধ্যে এই মুহূর্তে নেই। সমস্ত রকম খারাপ ঘটনাই কিন্তু আমাদের মধ্যে ট্রমা হয় না, যেগুলো হয়তো এমন পরিসরে ঘটেছে, এমন ভাবে ঘটেছে, যে ঘটনাটা আমরা সামলে নেওয়ার মতো আমাদের মধ্যে ইমোশনাল ক্যাপাসিটি নেই, সেই ক্ষেত্রে পিটিএসডি হতে পারে। কিছু এক্সাম্পল দাও, যেমন পিটিএসডি। বিভিন্ন ক্ষেত্রে কার অ্যাক্সিডেন্টে বা এরকম দুর্ঘটনায় হতে পারে, কাছে কারোর কোনো আকস্মিক মৃত্যুতে হতে পারে, বা রেপের ঘটনাতেও পিটিএসডি হতে পারে। তার মানে আর কি, যেগুলো খুবই এক্সট্রিম লেভেলের শক বা এক্সট্রিম লেভেলের ট্রমা, সেটা থেকে আমাদের পিটিএসডি হতে পারে, তাই তো? এবার সেক্ষেত্রে বলতে পারি যে সবার ক্ষেত্রে যে পিটিএসডি হবে একটা লেভেলের শখ হলে সেরকম না, যেরকম যুদ্ধে গেলে সব সৈনিকই যে পিটিএসডি নিয়ে ফিরবে সেরকম না।
সেটা অনেকটাই ডিপেন্ড করে একজন মানুষের নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্যের উপর। একদম। কারণ আমাদের কতটা আমরা স্ট্রেস নিতে পারবো, কতটা আমরা ট্রমা সহ্য করতে পারবো, আমাদের মেন্টাল রেজিলিয়েন্স কতটা, সেটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে আমরা আমাদের জেনেটিক এক্সপ্রেশন, সেকেন্ড হচ্ছে আমরা কিরকম পরিবেশে বড় হয়েছি, থার্ড হচ্ছে আমাদের সেলফ টক, আমরা নিজেকে কিভাবে দেখি, কি করে মূল্যায়ন করি, কি করে নিজের সঙ্গে কি করে নিজের সঙ্গে কথা বলি। এই সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে যে আমাদের কোনো ঘটনা ঘটলে পিটিএসডি হবে কিংবা হবে না। তাহলে বুঝবো কি করে যে পিটিএসডি হয়েছে? আর একটা টাইম লিমিটেড ব্যাপার আছে। যেমন আমি যতদূর জানি যে ওটা মোটামুটি 1 মাস ধরে যদি আমাদের সেই সিমটম গুলো থাকে তখন সেটাকে পিটিএসডি ক্যাটেগরাইজ করা যায়। তো এই এইরকম ভাবে আমরা আর কি বুঝতে পারি যে স্ট্রেসটা কোন লেভেলে যাচ্ছে, সেটা অ্যাকিউট থেকে কখন ক্রনিক হচ্ছে, কখন সেটা এপিসোডিক হচ্ছে, কি কখন সেটা পিটিএসডি তে যাচ্ছে। পিটিএসডি ছাড়া আর কি অন্য রকমের কোনো স্ট্রেসের ব্যাপার আছে, যেমন এএসডি? এএসডি ফুল ফর্ম হচ্ছে অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার। এএসডি যখন কোনো ট্রমাটিক ঘটনা ঘটে আমাদের জীবনে, তারপরে একটা তাৎক্ষণিক রিয়াকশন বলা যেতে পারে। এইটা আমাদের হয়তো 3 দিন থেকে 1 মাস পর্যন্ত সময় এটা স্থায়ী হতে পারে। আর সেই সময় আমাদের মধ্যে স্ট্রেসটা একটু বেশি রকমের দেখা যেতে পারে। অনেক সময় হয় কি আমাদের যে ঘটনাটা ঘটেছে সেটা যেন আবার করে এক্সপিরিয়েন্স করছি, বা এরকম টাইপের ফিল যখন হচ্ছে, যে ট্রমাটা যেন আবার আমরা রিলিভ করছি, এরকম টাইপের যখন কিছু হচ্ছে তখন সেটা এএসডি বলা যায়। তো এই ক্ষেত্রে আমরা স্ট্রেসের বিভিন্ন রকমের উদাহরণ নিয়ে আসতে পারি যে বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন পরিসরে আমাদের কত রকমের স্ট্রেস হতে পারে। আচ্ছা, কোনো মুভি থেকে দাও না কিছু আইডিয়া। হ্যাঁ, সেই নিয়ে বেশ কিছু মুভির আইডিয়া দেখা যেতে পারে। যেরকম প্রথমেই মাথায় আসছে একাডেমিক স্ট্রেসের কথা, অর্থাৎ পড়াশোনার চাপ, পরে ফিউচারে কেরিয়ারের চাপ, এইখানে এই সামনের পরীক্ষায় নাম্বার পাওয়ার চাপ। সেটা আমরা কোটা ফ্যাক্টরি বলে একটা ওয়েব সিরিজে সেইখানে আমরা দেখেছি যে যেখানে কি করে পড়াশোনার চাপ কতটা সাংঘাতিক আকার ধারণ করতে পারে। এরপর আসি আমাদের সম্পর্কের ক্ষেত্রে, আমাদের রিলেশনের ক্ষেত্রে কিরকম স্ট্রেস দেখা দিতে পারে। আলিয়া ভাট আর শাহরুখ খানের একটা মুভি আছে ডিয়ার জিন্দেগি বলে, সেইখানে এই নিয়ে আমরা বিস্তারিত ভাবে দেখেছি। এরকম একটা ওয়েব সিরিজ আছে, একটা বইও আছে 13 রিজনস ওয়াই বলে। সেই বইটায় বিভিন্ন রকম ভাবে সোশ্যাল স্ট্রেস, অর্থাৎ আমাদের চারপাশের মধ্যে বিভিন্ন ভাবে বুলি হওয়ার ফলে বা বিভিন্ন রকম ভাবে আমাদের রেপুটেশন খারাপ হওয়ার ফলে কিরকম স্ট্রেস হতে পারে, সেইটা এই বইতে বা এই ওয়েব সিরিজে দেখা গেছে। এরকম আরেকটা বলতে পারি যে দ্য স্কাই ইজ পিঙ্ক বলে আরেকটা মুভি আছে, সেইখানে আমরা দেখেছি কি করে একজন অসুস্থ বাচ্চার কেয়ার করতে গিয়ে পেরেন্টদের অর্থাৎ কেয়ার গিভারদের জীবনে প্রচন্ড স্ট্রেস দেখা দিতে পারে। আর এক্ষেত্রে আরো একটা কথা না বললেই হয়, সুশান্ত সিং রাজপুতের ছিচড়ে বলে মুভিটা, যেটা আমরা হয়তো অনেকেই দেখেছি, সেইখানে একটা জিনিস দেখানো হয়েছে যে স্ট্রেস থেকে কি করে আমরা বেরিয়ে আসতে পারি। কারণ তাদের জীবনে বিভিন্ন রকমের স্ট্রেস ছিল, একাধিক স্ট্রেস ছিল। তাদের পড়াশোনা নিয়ে চাপ ছিল, তাদের সোশ্যালি তাদেরকে যেহেতু একটা বুলি না করা হতো, তাদেরকে একটা নিচু জায়গায় দেখা হতো, সেখানে একটা স্ট্রেস ছিল। তাদের সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন রকমের স্ট্রেস তৈরি হচ্ছিল। কিন্তু সবকিছুর মধ্যে দিয়েও তাদের মধ্যে একটা এগিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, একটা এগিয়ে যাওয়ার কিছু একটা করে দেখানোর এবং স্ট্রেস থেকে মুক্তি পাওয়ার একটা ইচ্ছা, একটা জেদ এবং একটা করে দেখানো ছিল। এবারে আমরা আসি যে স্ট্রেস আমাদের জীবনে কত রকমের হতে পারে বা সেটা নিয়ে আলোচনা করলাম, কিন্তু কিভাবে আসতে পারে, কিভাবে দেখা দিতে পারে। যেরকম বলতে পারি যে একজন স্কুল স্টুডেন্টদের ক্ষেত্রে সেখানে স্ট্রেস হতে পারে যে তাদের পড়াশোনা, তাদের হয়তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, তাদের রেগুলারের টিউশনের চাপ, বা তাদের বন্ধুদের মধ্যে কোনো রকম সমস্যা, তাদের বুলি হলেও তাদের মধ্যে স্ট্রেস হওয়ার চান্স বেশি আছে, তাদের বাড়িতে কিরকম তারা কতটা সেফ ফিল করছে সেরকম। সেরকমই তারপর যখন সে স্টুডেন্ট লাইফ থেকে কেরিয়ারের দিকে আসছে, বিভিন্ন হয়তো ইন্টারভিউ দিচ্ছে বা বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, বিশেষ করে আমি বলবো কম্পিটিটিভ এক্সামের সময়, তখন তারা বছরের পর বছর তারা খুব অনিশ্চয়তার মধ্যে ভুগছে, তারা একটানা খেটে যাচ্ছে। সেই সময় খুব একটা অনিশ্চয়তা দেখা দিতে পারে এবং খুব স্ট্রেস একটা এই সময় ফিল হতে পারে। মানে আর কি ভালনারেবল হয়ে যায় যখন, সেই ভালনারেবিলিটিটার থেকে একটা স্ট্রেস আমাদের তৈরি হতে পারে। একদম তাই। আর এরপর আসে কর্পোরেট সেক্টর। জবের ক্ষেত্রে বিশেষ করে কর্পোরেট সেক্টরে
সেই সময় আমাদের মধ্যে আরো একরকম চাপ হতে পারে, যেটা হয়তো যে কোনো চাকরির ক্ষেত্রেই বা যে কোনো বিজনেসের ক্ষেত্রেও বলা যেতে পারে, যে প্রত্যেক দিনে যে কিছু কিছু কাজ করতে হয় বা কিছু সিচুয়েশন ডিল করতে হয়, হয়তো কিছু ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে হয় বা কোনো ডেডলাইন মিট করতে হয়, কোনো সেলস টার্গেট ছুটে হয়, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের একটা ভালো রকমের স্ট্রেস। দিদি, তুমি একটু বলো, তুমি তো বেশ কয়েক বছর কর্পোরেট লাইফে কাজ করেছো, সেই সময় তোমাদের কিরকম স্ট্রেসের অভিজ্ঞতা হয়েছিল? হ্যাঁ, স্ট্রেস বলতে অফিস লাইফে সবসময় তো স্ট্রেস একটা থাকে, যেমন ডেডলাইন মিট করার একটা ব্যাপার থাকে। তো সেখানে অনেক সময় মানে খুব বেশি চাপ পড়ে যায় যে এই টাইমের মধ্যে এমন একটা জিনিস যেটা হয়তো মনে হয় সিমিলি ইম্পসিবল, কিন্তু সেটা করে দিতেই হবে। কেন, আমার পরে যারা আছে ওয়েট করে, মানে আমার কাজটা শেষ হলে বাকিরা আবার করতে পারে। তো ইটস লাইক আ চেইন। তো সেখানে যে প্রথমে আছে বা মাঝখানে আছে তাদের উপর তো অনেকটাই চাপ, কেন পরে যে করবে তার আরো অনেক দেরি হয়ে যাচ্ছে সেটা একটা। আর তাছাড়া এছাড়া আরেকটা জিনিস থাকে, সেটা হলো অনেকটা ডিসক্রিমিনেশন অনেকে অনেকে ফেস করতে হয়। তো সেই ডিসক্রিমিনেশনটা অনেক সময় মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের উপর হতে পারে, কখনো কারোর হয়তো সোশ্যাল স্ট্যান্ডার্ডের উপরে হতে পারে, আবার কখনো মানে রেসিস্ট ইয়েও হতে পারে ব্যাপারটা। জেনারেল করে হতে হ্যাঁ, পারে। জেন্ডারের উপর হতে পারে। তো সেই জিনিসগুলো মানে অনেকেই আজকালকার দিনে ফেস করতে হয়, যে ওয়ার্ক প্লেসে সেটা কিভাবে ট্যাকল করতে হবে সেটা ঠিকভাবে না জানলে খুবই ডিফিকাল্ট হয়ে যায় সেই সিচুয়েশনটা। এছাড়াও অফিসে বিভিন্ন রকম যে পলিটিক্স হয়, সেইখানে বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়। তাছাড়াও বলতে পারি যে অনেক ক্ষেত্রে হয়তো আমাদের ফেভারেবল ওয়ার্ক এনভায়রনমেন্ট থাকে না, হয়তো অনেককে রাত জেগে কাজ করতে হয়, তাতে আমাদের যে বায়োলজিক্যাল ক্লকটা সেইটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। খুব ভালো কথা বলেছো, মানে স্লিপ ইস্যুস ওই জন্য সেটার থেকেই হয় স্ট্রেসের। এটা ছাড়াও আমরা যদি অন্য দিকটা দেখি, তাহলে যারা কাজ করছে না বা যারা কেরিয়ারের মধ্যে নেই, তথাকথিত কেরিয়ারের মধ্যে নেই আমি বলবো, সেই সমস্ত ক্ষেত্রে যারা বাড়িতে আছে তাদেরও বিভিন্ন রকম স্ট্রেসের মধ্যে দিয়ে করতে হয়। তাদের হয়তো নির্দিষ্ট সময় বাড়ি কিছু কাজ করতে হয়, হয়তো সঙ্গে সঙ্গে বাইরে যারা যাচ্ছে তাদের কিছু ডিমান্ড মিট করতে হয়, এইরকম বেশ কিছু স্ট্রেস বাড়ির মধ্যেও দেখা যায়। আর তাছাড়া বলবো বিভিন্ন রকম শরীর খারাপের সময় বা বিশেষ করে পোস্ট পাট্রামের সময়, অর্থাৎ নতুন মাকে যখন বাচ্চার খেয়াল রাখতে হয় এবং তার নিজেকেও রিকভার করতে হয় চাইল্ড বার্থ থেকে, তখন তার মধ্যে খুবই একটা স্ট্রেস দেখা দিতে থাকে এবং সেই সময় বাড়ির চারপাশে সাপোর্ট খুবই দরকার হয়ে ওঠে। তো স্ট্রেসের যে জিনিসটা তুমি বললে সব জায়গায় একটা ব্যাপার বুঝতে পারছি, এটা একটা সাইকেলের মতো। লাইক আমার যদি স্লিপ ইস্যুস হয় স্ট্রেসের জন্য, সেটার জন্য আমার বিহেভিয়ারাল চেঞ্জেস হবে, আমার ইরিটেবিলিটি বাড়বে। হ্যাঁ, সেই ইরিটেবিলিটি বাড়ার সঙ্গে সঙ্গে আমার আবার ফেটিগও হবে। তো আমার পুয়ার কনসেন্ট্রেশনও হবে। আমার সেখান থেকে অবভিয়াসলি আমার মাসেল লেক হতে পারে, আমার নানা রকম হার্টের প্যালপিটেশন বাড়তে পারে। তো অনেক কিছু রিলেটেড, পুরো জিনিসটা একটা কনস্ট্যান্ট, এটার থেকে এটা, এটা থেকে এটা, কনস্ট্যান্ট একটা সাইকেলের মতো চলছে স্ট্রেস। একদম। তো এক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, স্ট্রেস অনেকটা ডিপেন্ড করে আমাদের মধ্যেকার রিয়াকশন থেকে। অর্থাৎ আমরা যদি আমাদের নিজের থেকে এক্সপেকটেশন অনেকটা বাড়িয়ে রাখি, তাহলে কিন্তু স্ট্রেস অনেকটা বেশি হবে। কিন্তু আমরা যদি নিজেদের থেকে এক্সপেকটেশন একটু কমিয়ে দিই, বা হয়তো আমাদের এক্সপেকটেশনটা অনেকটা বাস্তব দিকে রাখি, বাস্তবের মধ্যে রাখি, তাহলে স্ট্রেসটা কমে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের ইন্টারনাল নেগেটিভিটি, অর্থাৎ আমাদের মধ্যে আমরা কিরকম ভাবে কথা বলছি। যদি আমাদের ডেডলাইন খুব কাছাকাছি চলে আসে আর যদি আমরা ভয় পেতে থাকি যে আমরা যদি ডেডলাইনটা মিট করে উঠতে পারবো না, আমরা যদি একটা কোনো ভুলের পরেই নিজেকে বারবার বলতে থাকি যে খুব ভুল হয়ে গেল বা আমরা হয়তো কখনোই ভালো করে কিছু করে উঠতে পারবো না, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে এই ইন্টারনাল নেগেটিভিটি থেকেই আমাদের স্ট্রেসটা অনেক বেড়ে যাচ্ছে। এবার দিদি, তুমি যদি একটু বলো যে এই যে স্ট্রেস নিয়ে আমরা এত কথা বললাম, কি করে আমরা স্ট্রেস থেকে বেরোতে পারি? স্ট্রেস অ্যাকচুয়ালি রিলিভ করার জন্য অনেক রকমই নিয়ম থাকে। তো তার মধ্যে কিছু খুব ইজি, খুবই শর্টকাট কিছু উপায় থাকে, সেগুলো আমরা ইজিলি করতে পারি। যেমন আমাদের এই ডিপ ব্রিদিংটা রোজ যদি করা, যখনই স্ট্রেস ফিল করছি সেই সময় একটা আহ, আমরা যদি একটু আস্তে আস্তে আমরা ব্রিথ করবার চেষ্টা করবো খানিকক্ষণের জন্য, এটা অনেকটা হেল্প করে। আর তাছাড়া যেমন অ্যাঙ্গার ম্যানেজমেন্টের জন্য বলে অনেকে যে
1 থেকে 5 অব্দি ঘুমতে পারো। তো এটা স্ট্রেসের ব্যাপারে অনেক সময় কিছুটা হেল্পফুল হতে পারে। যদি মনে হয় যে ভেতর থেকে খুব বেশি স্ট্রেসফুল লাগছে, তো তখন আমরা চাইলে পরে খানিকক্ষণের জন্য, মানে ডিপ ব্রিদিং বলতে ডিপ ব্রিদিং, কিংবা আমরা খানিকক্ষণ পজ করা, খানিকক্ষণ চুপ করে থাকা, এই জিনিসটা যদি করি, তাহলে আমাদের কিন্তু একটু চিন্তা করলে বা একটু চুপ করে থাকলে বা সেটা হেল্প করতে পারে। এটা ছাড়া হলো আমাদের এই মাইন্ডফুলনেস বা মেডিটেশনটা অ্যাকচুয়ালি খুব হেল্প। মেডিটেট যদি কেউ করতে পারে তাহলে সেটা খুবই হেল্প করে। আর তাছাড়া আমাদের তো নানান রকমের একটু ডাইভার্সন যদি আমরা নিই, যেমন যে জিনিসগুলো অনেকদিন করিনি, খুব ভালো লাগে করতে, সেই জিনিসগুলো করে আমাদের মনটাকে একটু যদি ডাইভার্ট করি, যেমন কারোর ছবি আঁকতে ভালো লাগে, বা কারোর যদি আর কিছু ভালো লাগে, কিংবা বেরিয়ে গিয়ে একটুখানি হয়তো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করলো, বা একটু হেঁটে এলো, বা চুপচাপ একটু গান শুনলো বসে, এইগুলো অ্যাকচুয়ালি হেল্প করে স্ট্রেস রিলিফের জন্য। মিউজিক তো খুবই হেল্পফুল। তো এগুলো আমাদের নিজেদেরকে বুঝে নিতে হবে যে কোনটা আমাদের বডির সাথে বা এর সাথে কোনটা ভালো ম্যাচ করছে, কোনটা আমাদের হেল্প করছে বেশি। তো সেই দেখে আমরা নিজেদের নিজস্ব একটা উপায় বের করে নেবো কি করে স্ট্রেসটা রিলিভ করে। এবং স্ট্রেসের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি, এখনকার দিনে আমাদের মধ্যে স্ট্রেস এত বেড়ে যাচ্ছে যে কখনো আমরা বুঝতে পারি যে আমরা নিজেরা সেটা নিয়ে ডিল করতে পারছি না। হয়তো আমাদের কাছে আমাদের যেটুকু জানা আছে সেইগুলো নিয়ে আমরা কাজ করছি, কিন্তু তাতে স্ট্রেসটা আমরা আমরা ঠিক নিতে পারছি না। হয়তো আমাদের মাঝে মাঝেই বুঝতে পারছি যে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, হয়তো আমাদের মাথা হচ্ছে বা আমাদের হজমের সমস্যা দেখা দিচ্ছে, আর যেটা বা বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, হয়তো রাতে ঘুম ঠিকঠাক হচ্ছে না। আর কোথাও গিয়ে বুঝতে পারছি যে আমাদের হয়তো স্ট্রেসটা ঠিকঠাক করে ম্যানেজ করতে পারছি না বলে হচ্ছে। এবং আরো একটা ব্যাপার বলবো বলি, আমরা যে বাউন্ডারি সেটিং নিয়ে এপিসোড করেছিলাম, সিরিজ করেছিলাম, বাউন্ডারি সেটিং ঠিক মতো না করতে পারা থেকেও স্ট্রেসের জন্ম হতে পারে। এক- তো এইসব ক্ষেত্রে যখন আমরা বুঝতে পারছি যে আমাদের মধ্যে স্ট্রেসটা ঠিক মতো আমরা ডিল করতে পারছি না একা একা, তখন অবশ্যই আমাদের প্রফেশনাল হেল্প নেওয়া উচিত। কারণ প্রফেশনালরা আমাদের সমস্যা ঠিকমতো বুঝে আমাদেরকে অবজেক্টিভলি দেখে, অর্থাৎ আমরা যখন কোনো বন্ধুর কাছে যাচ্ছি বা কোনো ফ্যামিলি মেম্বারের কাছে যাচ্ছি, তারা হয়তো অনেক সময় আমাদের একটু জাজ করতে পারে, বা তারা হয়তো তাদের মতামত অনুসারে আমাদের কোনো অ্যাডভাইস দিতে পারে। কিন্তু প্রফেশনালরা তারা খুব অবজেক্টিভলি, অর্থাৎ একজন থার্ড পার্সনের পার্সপেক্টিভ থেকে আমাদের দেখে এবং আমাদেরকে সেই মতো চাইল্ডিটিক টিপস আমাদের দিতে পারে, যেটা দিয়ে আমরা প্রত্যেক দিন যে এই স্ট্রেস সেটা কাটিয়ে উঠতে পারি। স্ট্রেস আমাদের লাইফে সবসময় নেগেটিভ হয় না, আমাদের স্ট্রেস পজিটিভও হয়। তো যখন নেগেটিভ হচ্ছে, তখনও সেটাকে হাঁটানোর জন্য অনেক রকমের উপায় আছে, যেগুলো করলে আমরা ইজিলি স্ট্রেসকে আমাদের লাইফ থেকে কাটিয়ে দিতে পারবো। আর যদি পজিটিভ স্ট্রেস হয় তাহলে সেটা তো খুবই ওয়েলকাম, কেননা সেটা তো আমাদের হেল্প আস গ্রো। তো স্ট্রেস নিয়ে আর আমাদের তাহলে চিন্তা আর করার কোনো ব্যাপারই রইলো না। আমরা চাইলেই স্ট্রেসকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবো। তো এবারে তোমাদের জন্য একটা সুখবর আছে, সেটা হচ্ছে স্ট্রেস নিয়ে আমরা এই লাস্ট কয়েকদিনে অনেক রিসার্চ করেছিলাম, বেশ কিছু পড়াশোনা করে অনেক তথ্য বার করেছিলাম, কিন্তু আমাদের এই ছোট্ট পরিসরে পডকাস্টে সেই সমস্ত তথ্য তোমাদের দেওয়া সম্ভব নয়। আর তার জন্য আমরা একটা স্পেশাল ওয়েবিনারের আয়োজন করছি, যেখানে আমরা কথা বলবো বিভিন্ন স্ট্রেস নিয়ে। সেখানে আমরা বিভিন্ন রকম কেস স্টাডি নিয়ে আনবো, বিভিন্ন রকম স্ট্রেসের আমরা আরো ডিটেলসে আরো বেশি এক্সাম্পলস নিয়ে, আমাদের রিয়েল লাইফে বিভিন্ন রকম এক্সাম্পলস নিয়ে আলোচনা করতে পারি। আর তাতে সেখানে তোমরা তোমাদের কিছু কোয়ারিও আমাদের দিতে পারো, যেটা আমরা তোমাদের নাম বা তোমাদের পরিচয় মেনশন না করে সেই নিয়ে কিছু আলোচনা করব। আর কি করে স্ট্রেস থেকে আমরা বেরোতে পারি সেই নিয়েও আমরা স্টেপ বাই স্টেপ অনেকটা ইনডেপথে গিয়ে আলোচনা করব। তাই এবং আমরা মানে ডিস্ট্রেসকে কি করে ইউস্ট্রেসে চেঞ্জ করা যায়, এবং কিরকম ভাবে নেগেটিভ স্ট্রেসকে পজিটিভ করা যায়, আমাদের এই লাইফের এই শিক্ষাটা আমরা এখানে শেয়ার করেছি। তো আপনারা যদি সেটাতে ইন্টারেস্টেড হন, তাহলে ডেফিনেটলি এটা দেখুন, এই ওয়ার্কশপে, এই ওয়েবিনারটাতে টেক পার্ট ইন দ্যাট। আর নিজেদের যা যা কোয়েরিজ আছে সেগুলো ডিসকাস। এবং এই ওয়েবিনারটা হতে চলেছে সম্পূর্ণভাবে ফ্রি। তাই তোমাদের মধ্যে যারা এই ফ্রি ওয়েবিনারটা পার্ট নিতে ইচ্ছুক, তারা অবশ্যই এই ডিসক্রিপশন বক্সে থাকা গুগল ফর্মের লিঙ্কটায় ক্লিক করো এবং নিজেদের নাম এবং নিজেদের পরিচয় এবং নিজেদের কোনো কোয়ারি থাকলে তা নথিভুক্ত করো।
আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের পরের ভিডিও, এবং এর মধ্যে আমরা নিয়ে আসছি আমাদের এই স্পেশাল ফ্রি ওয়েবিনার। এবং এটা আমরা বলতে পারি যে এই ওয়েবিনারটা আমরা রিপিট করবো না, এবং একবারই হোক। তাই তোমরা যারা স্ট্রেস নিয়ে কোনো কিছু জানতে চাও, কোনো কিছু কোয়ারিজ আছে, যারা হয়তো কোনো প্রফেশনালের কাছে নিয়ে যেতে পারছো না, তারা অবশ্যই এই ওয়েবিনারটা অ্যাটেন্ড করো এবং তোমাদের কোয়ারিজ গুলো নিয়ে এসো এবং দেখো। এবং সেই ওয়েবিনারের মধ্যেও আমরা একটা কিউএনএ সেশন রাখবো, যাতে ওয়েবিনারের মধ্যেও যদি তোমাদের কোনো কোয়ারিজ আসে সেইটাকে আমরা কি উত্তর করতে পারি। তাই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের। আর ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, কালকের থেকে বেটার থেকো।